ভঙ্গ করতে পারবো না। শুধু কথাটা একবার ভেবে দেখেন জনাব, যদি সমস্ত প্রজাদেরকে এমনি ভাবে কেঁপিয়ে তুলেন তাহলে অচিরেই হোক হোক বিদ্রোহ। প্রজারা প্রজারা আমার বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করবে কেন? কেন প্রজারা মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করবে? মহারাজ, আমি এই মুহূর্তে প্রজামহল থেকে ফিরে এসেছি। মহামান্য মহারানীর মৃত্যুতে সমস্ত প্রজারা মর্মাহত। মন্ত্রী জং বাহাদুরের মাথায় ডিম জ্যোতি ধরেছে। তাকে কিছুদিনের জন্য তাকে মাথাটা ঠিক করে আসার অনুমতি দিন। আর সেই সুযোগে তুমি আমার স্বর্ণ জায়গাটা পূরণ করতে চাও, তাই না মীর কাসেম? আজ আমি কারো কোনো কথা শুনতে চাই না, কারণ এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে রাজ দরবার। সেনাপতি মীর মহারাজ! কাসেম, তুমি হঠাৎ করে আমার কাছে। মহারাজ, আমি এসেছি একটি কথা বলতে। বলো বলো সেনাপতি মীর কাসেম, তুমি কি বলতে চাও? মহারাজ, আমার এক ভালো বন্ধু আছে, সে মাস্টার। তাই আমি মনস্থির করেছি আপনার দুলালকে লেখাপড়া শিক্ষা করে মানুষের মতো মানুষ করে ঘরে তুলবো। তাতে আপনার কি অনিমত মহারাজ? না মহারাজ, এক কিছুতেই ভালো দেখায় না জনাব। আপনার দুলালকে এখন রাজ্য হতে সরিয়ে দিলে প্রজারা বলা বলি করবে আপন দুলাল মাতৃহীনা। তাদেরকে আপনি প্রাসাদ থেকে সরিয়ে দিয়েছে। তারা মানুষ হতে পারবে না মহারাজ। তারা কি অমানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে? বেশ, তাই হবে সেনাপতি মহাশয়। তুমি এই মুহূর্তে আপনার দুলালকে মাস্টারের বাড়িতে রেখে আসবে, আর মাস্টার মশাইকে বলে দেবে ওরা আপনার দুলালকে যেন ভালোভাবে মানুষ করে তোলে। আমি তাই করছি মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আমি আপনার দুলালকে নিয়ে যাচ্ছি মাস্টারের বাড়িতে। তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আমি আসার পূর্বে যদি এই রাজপ্রাসাদে কোনো চাল চালানোর চেষ্টা করেন, আজ আমি আপনাকে ক্ষমা করলাম, সেদিন আপনাকে করব আমি হত্যা। কথাটা মনে রাখে যেন, মনে রাখে যেন। মন্ত্রী জং বাহাদুর, জনাব, চলুন চলুন, আজকের মতো সবাই এখানেই ভঙ্গ করি। চলুন মহারাজ। বঙ্গবন্ধু মীর কাসেম রাজকার্য নিয়ে ব্যস্ত। সে কোনোদিন আসে না। সে আমাকে একদিন কথা দিয়েছিল, সে একদিন আমার সাথে সাক্ষাৎ করবে। মাস্টার বাড়িতে আছো মাস্টার? কে 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 আমাকে মাস্টার মাস্টার বলে ডাকছে? আমার মনে হয় কণ্ঠটা আমার খুব পরিচিত। কেমন আছো বন্ধু? ও বন্ধু মীর কাসেম, ভাই ভালোই আছি। তুমি কেমন আছো?
আর এই বালক দুটিকে? এই দেখো বন্ধু, তারা হচ্ছে স্নেহের আপন আর দুলাল। ওরা শিশুকালে মাকে হারিয়ে ফেলেছে, তাই তাদেরকে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য তোমার নিকট নিয়ে এসেছি বন্ধু। তুমি কি পারবে ওদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে? কেন পারবো না বন্ধু? আমি তোমাকে কথা দিলাম বন্ধু, ওদেরকে লেখাপড়া শিখে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবো। এই নাও মাস্টার। রানী রানী গর্ভধারীর মা দুটি সন্তান। এই সন্তান দুটি তোমার কাছে আমি সঁপে দিয়ে যাচ্ছি। কাকা, আমরা এখানে থাকবো না কাকা। ওরে আপন না কাকা, তোরা যে মানুষের মতন মানুষ করে আবার করে তুলতে হবে, কারণ আমি যে তোর মাকে কথা দিয়ে এসেছি তোমাদের মাস্টার গুরুকে প্রণাম করো। গুরুজি, আমাদের প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও বাবা, তোমরা দীর্ঘজীবী হও। তাহলে এবার চলে আমি মাস্টার। না কাকা। এ কি বলছেন কাকা? আপনি আমাদের এখানে রেখে চলে যাবেন? আমাদেরকে কে দেখাশোনা করবে কাকা? কেন রে আপন দুলাল, তোদের শিক্ষাগুরু মাস্টার মশাই রয়েছে, তুই তাদের কাছে থাকলে। না কাকা, আমরা এখানে থাকবো না কাকা, আমরা আপনার সাথে। আরে দুলাল, না না, এখন থেকে যদি তোরা লেখাপড়া শিক্ষায় মানুষের মতন মানুষ না হস, তাহলে যে পৃথিবীর মাঝে মানুষ হয়ে থাকতে হবে রে। না কাকা, মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? আমরা এখানে থাকবো না। ওরে আপন, ওরে দুলাল, পিতা মাতা তোদের সাথে বেঈমানি করতে পারে, এই তোদের কাকা তোদের কাছে কোনদিন বেঈমানি করবে না রে, কোনদিন বেঈমানি করবে না। না কাকা, আমরা লেখাপড়া করব না, আমরা আপনার সাথে চলে যাব। না রে আপন দুলাল, না, হইছে দেখ, এই যুগটার আড়ালে কয়টি পাখি রয়েছে। কাকা, কোথাও তো দেখতে পাচ্ছি না কাকাকে, তাহলে কি কাকা আমাদেরকে ছেড়ে চলে গেছে? না না বন্ধুলাল, না, তোদের কোনো ভয় নেই বাবা, তোরা লেখাপড়া শিখে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে, ওই দোয়াই আমি করি বাবা। চল আমার সাথে, চল বাবা। মন বসে না, লেখা পড়া মন বসে না।
আই গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র উঠো আপন বাবা উঠো। দাদা আয় মাঝে মোদে চলে গেল বানিয়া দুয়ার আপন করে গোলাম। আয় মাঝে মোদে চলে গেল বানিয়া আই গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চন্দ্র গো, মায়ের চন্দ্র কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চন্দ্র গো, দুঃখ করো না বন্ধুলাল, পিতা মাতা চিরদিন কারো বেঁচে থাকে না বাবা। কেউ আজ কেউ কাল, এমনি ভাবে সবাইকে চলে যেতে হয় বাবা। এখন চলো যাই বাবা, তাই চলো তোমাদের ক্ষুধা পেয়েছে বাবা, তোমরা কাবে চলো বাবা। তাই চলো গুরুজি চলো। কি সুন্দর ফুলের বাগান। আমি কথা কইতাম না। এই বাগান আমি আর কোনোদিন দেখিনি। যাক, আমি একটা গান গেয়ে এখানে ঘুমিয়ে থাকবো। কিন্তু বাবা আব্দুল আলী, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আগে গান গাই, তারপর ঘুমাবো। ভাই রে মনুয়া মাঝি বাবা, গাজার নৌকা পাহাড় বাইয়া যায়। হাই রে মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড় বাইয়া যায়।
আমি আবারও ফুল বাগানে এসেছি। আজ ফুল কুড়িয়ে তারপর আমি প্রাসাদে যাব। কিন্তু মালা যে গাঁথবো আমি দেব কার গলে? একই বাগানেতে কোনোদিন আমি লোক দেখিনি, তবে ও কেমন করে এলো? আমার পিতার আদেশ ছিল এই বাগানে প্রবেশ করতে হলে আমার পিতার অনুমতি লাগবে, আর বিনা অনুমতিতে আমার বাগান বাড়িতে কেন প্রবেশ করলো? আমি এখনই আমার পিতার কাছে গিয়ে নালিশ করব। আমি যে যেতে চাই, তবে আমার মন যেতে চায় না কেন? বাহ, কি সুন্দর রূপ! আমি তো আমার জীবনেও কোনোদিন দেখিনি। আচ্ছা, একবার দেখি ওর গুণ। দেখলাম আমি এই গানে শিয়া
দিনের নাতি আমি তো জীবনে কখনো দেখিনি। আমরা ভিক্ষা করবো ঠিক আছে ইজ্জত দেখতাম না। বাহ, সুন্দর। ঘুমিয়েছিলাম আরামেতে ফুলের বাগানে গো, ফুলের বাগানে।
পুত্র গভর্নর আরো গান আছে, এই বাগানে প্রবেশ করতে হলে আরো গান আছে। আমার বাবার যে অনুমতি লাগে তা তুমি অনুমতি নিয়েছিলে আমার বাগান বাড়িতে যে তুমি প্রবেশ করেছো? বাগানে প্রবেশ করলে আবার অনুমতি লাগে নাকি? বিনা অনুমতিতে কেন তুমি আমার বাগান বাড়িতে প্রবেশ করেছো? তোমাকে যে পেতেই হবে। শাস্তি তাহলে আমি চাই। না, আজ আমি বড়ই চঞ্চল হয়ে উঠেছি। একদিকে প্রজাদের বিদ্রোহ, অন্যদিকে প্রতিজ্ঞা। এখন এখন আমি কোন পথে যাব? মহারাজ, প্রাসাদের কথাটা একবার কি ভেবে দেখেছেন জনাব? মন্ত্রী জং বাহাদুর, আমি জানি প্রজাদের মধ্যে একটা বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি রানীর রাজলক্ষ্মীর সঙ্গে, আমি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। কিন্তু মহারাজ, আপনি একবার ভেবে দেখুন, দেবগণের সাথে আপনি প্রতিজ্ঞা করেছিলেন ধর্ম রক্ষা করবেন। তাহলে কি বিয়ে না করলে ধর্ম রক্ষা হবে না? আজ্ঞে হ্যাঁ, শাস্ত্রে তো তাই লেখা আছে মহারাজ। তাহলে কি আমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে? এই ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি আমাকে মরতেও হয়, তবু আমি ধর্মকে দ্বিধা করব না। কিন্তু আপন দুলাল যেখানে রয়েছে, সেখানে কে দেবে আমার কাছে বিয়ে? আর কার কন্যাকে আমি বিয়ে করব?
আপনি যদি সম্মত থাকেন, পাত্রের সন্ধান আমি অবশ্যই খুঁজে বের করে দিব। ওই দেখুন মহারাজ, অজয় রাজা পাত্রীর সন্ধান আপনার কাছে পত্র পাঠিয়েছে, কিন্তু 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 মীর কাসেম, মীর কাসেমের জন্য আপনার ভাবতে হবে না মহারাজ। এই মুহূর্তে তাকে ডেকে বলে দেন যে মহারানী মারা যাবার পর আপনার মনটা ভীষণ ভালো যাচ্ছে না, তাই মাত্র দুদিনের জন্য আপনি যাবেন হরিণ শিকারে। এই হরিণ শিকারের নাম করে সেই রাজ্যে প্রবেশ করে স্বয়ম্বর সভায় আপনি যোগদান করিবেন। ঠিক বলেছেন মন্ত্রীবর। এই কে আছিস? মহারাজের জয় হোক। আদেশ করেন মহারাজ। আমাকে কেন স্মরণ করেছেন? রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর আমি বড়ই দুর্বল হয়ে পড়েছি, তাই আজ আমি এই দুর্বল মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমি শিকারে যাব। আপনি শিকার করতে যাবেন হ্যাঁ মহারাজ? হ্যাঁ সেনাপতি, আমি শিকার করতে যাব। আগে তো সে কথা বলেননি মহারাজ। হঠাৎ করে আপনি শিকারে যাবার জন্য এত উন্মাদ হয়ে গেছেন। সেনাপতি মীর কাসেম, আমার দুর্বল মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি শিকারে যাব, তাই তো আমি তোমাকে স্মরণ করেছি। আমি যতদিন পর্যন্ত শিকার থেকে ফিরে না আসবো, ততদিনের জন্য এই রাজ্যভার আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। এই কি মহারাজ, আমি মনস্থ করেছি আপনার সাথে আমিও শিকারে যাব। না মীর কাসেম, তুমি হচ্ছ আমার বীর বিক্রম সেনাপতি, তুমি পারবে রাজ্য পরিচালনা করতে, তাই তোমার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি জং বাহাদুরকে সঙ্গে নিয়ে শিকারের উদ্দেশ্যে রওনা হব। আপনি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাবেন? হ্যাঁ হ্যাঁ সেনাপতি মীর কাসেম, তার জন্য তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। মন্ত্রী জং বাহাদুর মহারাজকে নিয়ে আপনি শিকারে যাচ্ছেন, যান। তবে যাবার পূর্বে আপনার কাছে আমার একটি অনুরোধ, মহারাজকে যেভাবে নিয়ে যাবেন ঠিক সেইভাবে আবার রাজপ্রাসাদে আপনি যেন ফিরে আসেন। এই রাজপ্রাসাদে কোন বিভীষিকার আগুন জ্বালিয়ে তুলবেন না। এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও এই মীর কাসেম কোনোদিন আপনাকে ক্ষমা করবে না, কথাটা মনে থাকে যেন। মীর কাসেমকে আমি কৌশলে এখান থেকে তাড়িয়ে দিলাম। এবার এবার যান, আপনি শিকারে যাবার আয়োজন করুন। চলুন মহারাজ। হ্যাঁ তাই চলো।
শোনো সখী, এই সঙ্গ সবাই যাকে তোমার মনে চায় তুমি তার গলে বরমাল্য দেবে, ঠিক আছে সখী? এখানে কোন কোন রাজা আছে? শোনো শোনো ও হে সখী, বলিতে তো মারে গো, বলিতে তোমারে। শোনো শোনো ও গো সখী, বলিতে তো মারে গো, বলিতে তোমারে। পূর্ব দিকে বসে আছে রাজা ধনপতি গো, রাজা ধনপতি। পূর্ব দিকে বসে আছে রাজা ধনপতি গো, রাজা সখী, এবার তো তুমি রাজাদের পরিচয় পেয়েছো, এখন তোমার যার গলে মনে চায় তুমি তার গলে মালা দাও। আচ্ছা সখী, এখন তোরা চল। না সখী, তুমি কার গলে বর মাল্য দেবে আমি তা না দেখে কিছুতেই এখান থেকে যাব না। ও তাই বুঝি? হ্যাঁ, যাবে না তো? না, তুমি কার ঘরে বর মাল্য দেবে তা না দেখে আমরা এই সভা থেকে কি করে যাই বলো সখী? আচ্ছা তাহলে তোরা এখানে
এখানেই থাক। ঠিক আছে সখী, তুমি তাড়াতাড়ি করে বরমাল্য দিয়ে দাও। আমরা দুই বন্ধু জীবিত থাকতে বর্ণমাল্য দিয়েছে এই বৃদ্ধ ধনপতিকে। আমরা এই কন্যাকে ছিনিয়ে নেব। মন্ত্রী জং বাহাদুর, দাঁড়াও তোমরা। মন্ত্রী জং বাহাদুর, আদেশ সরঞ্জনা, তুমি ওদেরকে বিয়ের স্বাদ মিটিয়ে দাও। হ্যাঁ, আমি তাই করছি।
কল্পনাই করতে পারি নাই। যাক, আপনি নববধূকে নিয়ে শ্বশুর এলাকাটা একটু ঘুরে আসুন। আমি বরং সৈন্যদের মাঝে এই সুখ সংবাদটা জানিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও জং বাহাদুর। ভালো রেখে বেশ, তাই হোক। এবার চলো, তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের যাত্রা করতে হবে। মহারাজ, যাবার পূর্বে আমার একটা কথা আছে। বলো, তুমি কি বলতে চাও রানী? আমি তো যাবই, কিন্তু আমার যে শখের একটা সিন্দুক ছিল সেটা যে আমার সঙ্গে নিয়ে যাব। কেলনা কিসে রানী? আমার একটা ছোটবেলার খেলনা আছে, আর সে হচ্ছে লোহার সিন্দুক। ঠিক আছে রানী, ঠিক আছে, তুমি তোমার শখের খেলনা জিনিসটা আমার এখানে নিয়ে যাবে। কারণ সেটা হচ্ছে আমার শখের একটা খেলনা। তাই বলছিলাম আমি সেই খেলনাটা আমার সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে, তুমি নিয়ে যাবে, তাতে আমার কোনো সমস্যা নেই। এই মুহূর্তে আমি তোমার দাবি পূরণ করলাম। ঠিক আছে, তবে চলুন। আমি তোমার